যদি আমি প্রশ্ন করি যে বাংলা গদ্য ভাষা অর্থাৎ আমরা যে ভাষায় মূলত লিখি সেই ভাষা কবে প্রথম চালু হয়েছিল, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই যারা আমরা মোটামুটি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি তারা প্রায় সকলেই আমরা বলবো যে 1800 সালে, অর্থাৎ বাংলা যখন আধুনিক যুগ শুরু হচ্ছে, শ্রীরামপুর মিশন বা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা গদ্য ভাষার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। একেবারে সত্যি কথা, শ্রীরামপুর মিশন এবং আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ এই দুটির মাধ্যমেই কিন্তু মূলত বাংলা গদ্য ভাষার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। কিন্তু তার আগে কি তার মানে কোনোভাবেই গদ্য ভাষা ছিল না, বা মানুষ গদ্য ভাষাকে ব্যবহারই করতো না, শুধু ওই পদ্য ভাষাকে ব্যবহার করতো নিজের লেখনির জন্য? তা কিন্তু নয়। এর আগেও বাংলা গদ্য ভাষায় বেশ কিছু নমুনা বা উদাহরণ পাওয়া গিয়েছে, যার মাধ্যমে বোঝা যায় যে বাংলা গদ্য ভাষা খুব একটা প্রচলিত না থাকলেও ছিল আমাদের ভাষার জগতে গদ্য ভাষার কোথাও একটা স্থান ছিল। সাহিত্যের পথের আজকের পর্বে এইটা আমি মোটামুটি দুটো পর্বে ভাগ করব, যে কিভাবে কোথা থেকে বাংলা গদ্য ভাষার জন্ম হলো এবং মোটামুটি ভাবে কোন জায়গায় গিয়ে একটি ঠিকঠাক মতো জায়গা বাংলা গদ্য ভাষা পেল। এই সময়কালটাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করে দুটি পর্বে এই আলোচনা আসবে। আজকের পর্বে থাকবে 1800 সাল, অর্থাৎ বাংলা এই যে ফোর্ট উইলিয়াম কলেজ বা শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার ঠিক আগে পর্যন্ত বাংলা গদ্য ভাষার স্থান কি ছিল। তারপরে থাকবে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কিভাবে বাংলা গদ্য একটি উন্নত জায়গায় পৌঁছাতে পেরেছিল। অনেকে এই বিষয়ে ভুল করতে পারেন যে এই যে 1800 সালের আগে আমি যে বলছি বা এই যে বলা হচ্ছে যে বাংলা গদ্য ভাষার সেরকম কোনো জায়গা ছিল না, তাহলে মানুষ যখন কথা বলতো তখন কি তারা কি ভাষা ব্যবহার করতো? তারা কি পদ্যের মাধ্যমে কথা বলতো? তা কিন্তু নয়। আমাদের এই যে মুখের ভাষা সেটা চিরকালই গদ্যাশ্রয়ী ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে মুখের ভাষাকে লেখার ভাষা বা লিখনযোগ্য ভাষা করে তোলার পিছনে অনেকখানি রাস্তা আমাদের বাঙালিদেরই অতিক্রম করতে হয়েছে। কারণ মুখের ভাষাকে দিয়েই যে লেখা যায় এই চিন্তা ভাবনাটা এসেছে অনেকখানি পরে। লেখনির ক্ষেত্রে মূলত পদ্যের ব্যবহার করা হতো। যতই মুখের ভাষা গদ্য ভাষা হোক না কেন, তা সত্ত্বেও বেশ কতগুলি কারণ ছিল গদ্য ভাষাকে লেখনযোগ্য করে না তোলার পিছনে। সে কারণগুলি কি না, জীবনে জটিলতার অভাব ছিল। মূলত জীবন একটি সুস্থির পথে এগোচ্ছিল, যেখানে কিনা পদ্যের যে সৌন্দর্য সেটির একটি প্রাধান্য ছিল, যে কারণে গদ্যের হাতুড়ির প্রয়োজন হয়নি। দ্বিতীয়ত, ভাবাবেগের একটি প্রবলতা ছিল, প্রচন্ড পরিমাণে ভাবাবেগ লক্ষ্য করা যেত। যুক্তি বুদ্ধির অপেক্ষাকৃত প্রয়োজনীয়তা ছিল না, যুক্তি গ্রাহ্যতা কম ছিল বলে মুখের যে গদ্য ভাষা, অর্থাৎ যার মাধ্যমে কাট করে উত্তর দেওয়া যায়, এই ভাষাটি লিখনযোগ্য হয়ে উঠতে পারেনি। এবং তার সঙ্গে সঙ্গে পয়ারের ব্যবহার এতটাই বেশি প্রবল ছিল, যে কারণে মানুষের মনে হতো যে লিখনযোগ্য যে কোনো কিছুই পদ্যের মাধ্যমেই লেখা সম্ভব বা লেখা উচিত। এই একটা মূলত প্রধান কারণ ছিল এই জায়গায় না পৌঁছানোর জন্য। এর আগে পর্যন্ত আমরা জানি, আধুনিক যুগের আগে অর্থাৎ আদি যুগ বা মধ্যযুগ বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রচুর লেখনী বেরোচ্ছে, প্রচুর সাহিত্য প্রকাশিত হয়েছে, বৈষ্ণব পদাবলীর মতো সাহিত্য বেরিয়েছে, চৈতন্য দেবের সময় অতগুলি সাহিত্য বেরিয়েছে, কিন্তু প্রত্যেকটি ভাষাই কিন্তু ব্যবহৃত হচ্ছে কি না পদ্যের আকারে, পদ্যের ছন্দে, যেটা কিনা মানুষ সহজে মনে রাখতে পারে, মানুষের কাছে সহজে পৌঁছতে পারে, সহজে গ্রহণযোগ্য হতে পারে, ইত্যাদি নানা রকম কারণেই কিন্তু গদ্য জায়গা পায়নি এই জায়গায়। তার থেকে বড় কথা হচ্ছে, যেটা আমি একটু আগেই বললাম, মানুষের জীবন ছিল ভীষণ সাধারণ, ভীষণ স্থবির। হ্যাঁ, তা বলে কি সমস্যা ছিল না? অবশ্যই ছিল। কিন্তু যত সময় এগিয়েছে, যত মানুষ আধুনিকতার দিকে পৌঁছেছে, যত ভগবানের প্রতি বিশ্বাস কমেছে, যত নিজের জায়গাকে নিজে স্থান করে নেওয়ার অবস্থা এসেছে, তত তারা অনেক বেশি কাঠখোট্টা হয়ে উঠেছে। মানুষ জাতি যত এগোবে তত বেশি তাদের মধ্যেকার এই যে শক্ত
একটা কঠিন বিষয় সেটি কিন্তু প্রকাশিত হবে, এবং সেই কারণেই গদ্য ভাষাকে ব্যবহার করতে হবে। সেখানে কিন্তু ওই সুকান্তর কথা মতো যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এইরকম মনে হবে। পদ্যের আজকে এই পদ্যের প্রয়োজনীয়তা নেই, গদ্যের কঠিন হাতুড়ি হানো এরকম চিন্তা ভাবনা মনে হবে। সেই সময় মনে হয়েছিল একটা সময়, যে কারণে এই প্রয়োজনীয়তার খাতিরে কিন্তু ভাষাকে ব্যবহার করা হয়েছিল। এর আগে অবধি যা কিছু ছিল সেগুলি অন্তত সাহিত্যের ক্ষেত্রে সেগুলি ঠিক প্রয়োজনীয়তার খাতিরে ছিল না, পুরোটাই ছিল যে আমি লিখছি, আমি সাহিত্যে কিছু কন্ট্রিবিউট করছি না, আমি ভগবানের, বিশেষ করে তো ভগবান আশ্রিত, তো ভগবানের কথা লিখছি বা কিছু লিখছি, সেখানে কোনো প্রয়োজনের ব্যাপারে সে পৌঁছচ্ছে না, পড়াশোনার ব্যাপারে সে পৌঁছচ্ছে না, চাকরির ব্যাপারে সে পৌঁছচ্ছে না। সেই কারণে গদ্য ভাষা ঠিকভাবে লেখনীর ভাষা হয়ে উঠতে পারেনি, কিন্তু তাও গদ্য ভাষা কোনো কোনো ক্ষেত্রে ছিল। এবার সেই অংশেই আসি। তো সাহিত্যের ক্ষেত্রে না থাকলেও যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো চিঠি, তারপরে নানা রকমের দলিল দস্তাবেজ ইত্যাদি, অর্থাৎ প্রয়োজনের খাতিরে যা কিছু লেখা হচ্ছে, এই সমস্ত কিছুতে গদ্য ভাষারও কিন্তু একটি ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম কোচবিহার রাজ নরনারায়ণ কর্তৃক 1555 খ্রিস্টাব্দে অহোম রাজ চুকাম্মা স্বর্গদেবকে রচিত একটি চিঠির কথা আমরা জানতে পারি। সেখানে কিন্তু বাংলা গদ্য ভাষার ব্যবহার করা হয়েছিল, যদিও গদ্য ভাষা বেশ কঠিন ছিল, আমি একটুখানি বললেই বুঝতে পারা যাবে। সেখানে বলা হয়েছিল যে তখন তোমার আমার সন্তোষ সম্পাদক পত্রাপত্রী গতায়ত হইলে উভয় অনুকূল প্রীতির বীজ অঙ্কুরিত হইতে রহে। এরকম ধরনের কঠিন বেশ সাধু ভাষা, মূলত সাধু ভাষায় ব্যবহৃত বেশ নানা রকম সংস্কৃত শব্দকে দিয়ে সুন্দর করে মণ্ডিত করে এরকম ধরনের ভাষা ব্যবহার করা হতো। মুখের ভাষাকে তখন গদ্যে নিয়ে আসার কথা কেউ চিন্তাই করতে পারে না। এছাড়াও বৈষ্ণবাচার্য নরোত্তম রচিত দেহকর্চা নামক একটি গ্রন্থে, অপর কোনো বৈষ্ণব তত্ত্ব বিষয়ক নানা রকমের গ্রন্থে এক জাতীয় ভাঙা গদ্য বাংলা ভাষাকে লক্ষ্য করা গিয়েছিল। বলা হয়ে থাকে যে বৈষ্ণব দাস নামক একজন কবি উল্লেখ করছেন যে চণ্ডীদাস নাকি গদ্য পদ্যময় গীত রচনা করেছিলেন। তাছাড়া রামাই পণ্ডিতের শূন্য পুরাণে কোনো জায়গায় গদ্য নির্দেশের কথা লক্ষ্য করা যায়, অর্থাৎ ভীষণ ভাঙা ভাঙা কোনো জায়গায় এইভাবে প্রয়োজনের খাতিরে গদ্যের ব্যবহার করা হচ্ছে। বিশেষত যেটা আমি বললাম যে সপ্তদশ শতকের শেষ ভাগে বা অষ্টাদশ শতকের রচনায় গোড়ার দিকে প্রচুর আরবি ফার্সি ভাষায় সমৃদ্ধ এক ধরনের বাংলা গদ্য ভাষা পাওয়া যাচ্ছে, যেখানে কিনা যার মাধ্যমে কিনা মূলত দলিল দস্তাবেজ রচনা করা হয়েছে বলে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে যেমন 1696 খ্রিস্টাব্দে একটি দলিলের কথা জানা যাচ্ছে, যেখানে কিন্তু গদ্য ভাষার ব্যবহার রয়েছে এবং ভাষাটি বেশ কঠিন। লিখিতং শ্রীকৃষ্ণ দাস ও নরসিংহ দাস আগে আমরা দুই লুকে করিলাম জের বানান বর্গীয় জয় একার, কিছু বার সুনাগরায় গড় খরকরির সকরাত 2 রুপাইয়া করিয়া আরত দালালি লইব। অত্যন্ত কঠিন ভাষা, ভাষার যে কনস্ট্রাকশন সেটির কোনো ঠিক নেই, বানানের কোনো মাথামুন্ডু নেই। এইরকম গদ্য ভাষার কিন্তু ব্যবহার দলিল দস্তাবেজে লক্ষ্য করা যাচ্ছে। আরেকটু পরে যাই, আরেকটু পরে কি দেখতে পাওয়া যাচ্ছে যে যবে থেকে বিদেশিরা আমাদের বাংলায় মূলত আসা শুরু করলেন, তবে থেকে তাদের নিজেদের প্রয়োজনে তারা কিন্তু গদ্য ভাষা ব্যবহার করা শুরু করলেন, কারণ তখন কিন্তু বিদেশে মূলত ইউরোপে গদ্য ভাষার ব্যবহার অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। তাই ইউরোপ জাতিদের মধ্যে ইংরেজ, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, জার্মান অনেকেই ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কারণে আমাদের দেশে এসে উপস্থিত হন। তবে শেষ পর্যন্ত ফরাসি এবং ইংরেজরাই এদেশে যেহেতু দীর্ঘকাল বসবাস করেছিলেন, সেহেতু তাদের নিজেদের প্রয়োজনে গদ্য ভাষাকে তাদের নিজেদের প্রয়োজনে আস্তে আস্তে ব্যবহার করা শুরু করেন। সেই জন্য দেখতে পাওয়া যাচ্ছে অষ্টাদশ শতকে পর্তুগিজদের বাংলা গদ্যে বেশ খানিকটা ভূমিকা ছিল, বেশ উল্লেখযোগ্য ভূমিকা ছিল। দেখতে পাওয়া যাচ্ছে যে পর্তুগিজরাই সর্বপ্রথম বাংলায় গদ্য গ্রন্থ রচনা করা শুরু করেছিলেন, তা কিন্তু স্বীকৃত তথ্য। তবে সেই সময় তারা কোনো
মৌলিক গ্রন্থ বাংলা ভাষায় রচনা করেছিলেন কিনা সেই বিষয়ে কোনো রকম কোনো তথ্য না পাওয়া গেলেও জানা যাচ্ছে যে কৃপার শাস্ত্র অর্থবেদ নামক একটি লেখা, যা 1734 খ্রিস্টাব্দে দা আসাম পাসাও নামক একজন জনৈক পর্তুগিজ পাদ্রী, তিনি এটি পর্তুগালের লিসবন শহরে রোমান হরফে লেখা মানে বাংলায় অনুবাদ করে লেখা এই বিষয়টি শুরু করেছিলেন। সর্বপ্রথম গ্রন্থ বাংলা ভাষায় রচিত, সম্ভবত এটি গদ্য রূপে লেখা সর্বপ্রথম গ্রন্থ হিসেবে আমরা ধরতে পারি। এছাড়াও ভূষণার বাঙালি একটি ব্যক্তি, যিনি কিনা কি হয়েছিল, তিনি রাজপুত্র ছিলেন, দস্যু দ্বারা অপহৃত এবং খ্রিস্টান ধর্মে দীক্ষিত, যার নাম ছিল দোম আন্তেনিও নামে তিনি পরিচিত হন। তিনি একটি বাংলায় এরকম গ্রন্থ লেখেন, যেটিও কিনা লিসবনের রোমান হরফে প্রকাশিত হয়। 1743 খ্রিস্টাব্দে প্রকাশিত, যার নাম ছিল ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। এটিও কিন্তু, যেটা আমি বললাম, লিসবন শহরে সম্ভবত প্রকাশিত হয়েছিল। তাহলে পর্তুগিজ পাদ্রীদের দ্বারা বাংলা গদ্য ভাষা কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছিল বলে আমরা বুঝতে পারি। তবে এটা মনে রাখতে হবে যে পর্তুগিজরা আমাদের বাংলা ভাষাকে অনেকখানি এগিয়ে নিয়ে গেলেও তারা মূলত নিজেদের ধর্মকে প্রচার করবার জন্যই এই সমস্ত গ্রন্থ রচনা করেছিলেন। পরবর্তীকালে যখন ইংরেজরা আমাদের এখানে আসছে, সম্পূর্ণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যখন তারা প্রথম পদার্পণ করছে, মোটামুটি ভাবে 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করবার পর থেকেই বাংলা ভাষা চর্চা করবার যে প্রয়োজনীয়তা সেটি তারা উপলব্ধি করছে। তারাও মূলত নিজেদের প্রয়োজনেই কিন্তু বাংলা ভাষা নিয়ে চর্চা শুরু করে। তবে একথা একটু আগে যেটা আমি বললাম যে পর্তুগিজরা ধর্ম প্রচারের ক্ষেত্রে বাংলা ভাষাকে ব্যবহার করেছিল, গদ্য ভাষাকে, তারা বাংলা ভাষা শেখার জন্য, ইংরেজরা বাংলা ভাষা শেখার জন্য উদ্যোগী হয়ে উঠল। কারণ তারা বুঝতে পেরেছিল যে এই অঞ্চলে থাকতে হলে, ব্যবসা বাণিজ্য করতে হলে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজকে, আঞ্চলিক ভাষাকে অবশ্যই চেনা বা জানা উচিত, না হলে তারা কোনোদিনই এতখানি জায়গাকে নিজেদের করায়ত্ত করতে পারবে না। সেই কারণে হ্যালহেড প্রথম বাংলায় ব্যাকরণ লিখছেন, সময়কালটা বলে দিচ্ছি, 1778 সালে হ্যালহেড গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটি প্রকাশ করছেন, যেটি বাংলায় লেখা প্রথম ব্যাকরণ। তাছাড়াও সেই সময় লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ 1785 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান এবং বেঞ্জামিন এডমস্টোন এবং 1793 সালে হেনরি পিটস ফস্টার কোনো আইন গ্রন্থ বাংলায় লিখছেন। তারা কিন্তু সাহায্য নিচ্ছেন বাংলা গদ্য ভাষার। এগুলো মূলত অনুদিত গ্রন্থ হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তারা যে ভাষাটি ব্যবহার করছেন সেটা কিন্তু বাংলা গদ্য ভাষা। 1800 সালের আগে কিন্তু এইভাবেই বাংলা গদ্য ভাষার নানা রূপ আমরা লক্ষ্য করতে পারি। এরকম ভাবে কর্মক্ষেত্রে দলিল দস্তাবেজ, নানা রকম বইয়ের জন্য প্রয়োজনের তাগিদে বাংলা গদ্য ভাষা এই সময় নানাভাবে ছড়িয়ে পড়েছিল। কিন্তু তা সত্ত্বেও সংস্কৃতির ক্ষেত্রেও কোনো জায়গায় বাংলা গদ্য ভাষার ব্যবহার শুরু করছিলেন ইংরেজরা। কিরকম না, লেবেডেফের নাম আমরা অনেকেই জানি। 1795 সালে লেবেডেভ একটি থিয়েটার তৈরি করেন, যেখানে প্রথম দুটি বাংলা ভাষায় নাটক অনুষ্ঠিত হয়। একটির নাম ছিল দ্য ডিসগাইজ, সেটার বঙ্গানুবাদ করেছিলেন তিনি, কাল্পনিক সংবদল, এবং আরেকটি নাম ছিল লাভ ইজ দ্য ব্লাইন্ড ডক্টর। এই দুটি অনুদিত নাটক কিন্তু প্রথম বাংলা নাটক হিসেবে আমাদের লেবেডেভ থিয়েটারে করা হয়, অনুষ্ঠিত হয়, লেবেডেভ থিয়েটারে মঞ্চস্থ হয় বলে আমরা জানতে পারি। তবে এই নাটকগুলি রচনা করেছিলেন তিনি যে একাই অনুবাদ করেছিলেন, নাকি তিনি কারুর সাহায্য নিয়েছিলেন, অনেক ক্ষেত্রে অনেকে বলছেন যে গোলকনাথ দাসই হয়তো তার শিক্ষক, তিনি হয়তো অনুবাদগুলি সাধন করেছিলেন। এই বিষয়ে কোনো লিখিত তথ্য পাওয়া যায় না, কিন্তু তা সত্ত্বেও আমরা বুঝতে পারি যে ঠিক ওই সময়কালটাতে যে সংস্কৃতির চর্চা বাংলা গদ্য ভাষায় শুরু হয়েছিল তা কিন্তু নাটকের মাধ্যমেই সম্ভব হয়েছিল। এবং 1800 সালের আগে এইভাবে বাংলা গদ্য ভাষা বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে ছড়িয়েছিল। এত উদাহরণ তো দেওয়া সম্ভব নয়, যেগুলি মোটামুটি আমাদের জানলে হবে সেগুলির মাধ্যমেই আজকের এই পর্বটি তৈরি করলাম। পরের পর্বে আমরা জানবো যে 1800 সালের পরে বা 1800 সাল থেকে বাংলা গদ্যের কিভাবে প্রতিপত্তি
লক্ষ্য করা গিয়েছিল। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।